একই স্বাধীনতা তো 1947 সালে আমাদেরও হলো। 14 আগস্ট কিন্তু সেই আমেরিকার ইকুইভ্যালেন্ট আমরা স্বাধীনতা পেয়েছি, আমাদেরটা কেন পালন করা হয় নাই? দেশ কি রাজাকারদের হাতে চলে গেল? 1947 সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তির পর তৎকালীন পূর্ব পাকিস্তানকে মিলিয়ে দেওয়া হয়েছিল পশ্চিম পাকিস্তানে। ব্যঙ্গ করে বলা হয়, ব্রিটিশ রাজত্ব গেলেও ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হতে পারেনি তৎকালীন পূর্ব পাকিস্তান, মানে আজকের বাংলাদেশ। এই ভুলের মাসুল গুনতে হয়েছিল 1971-এ। বাঙালি জাতি নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল পশ্চিম পাকিস্তান থেকে। লাখ লাখ বাঙালির হত্যা, ধর্ষণ, বুদ্ধিজীবীদের খুন, নৃশংসতার পরেও আজ পাকিস্তানের স্বাধীনতা দিবসকে আজাদি দিবস হিসেবে মানতে প্রস্তুত বাংলাদেশের একাংশ। তাই প্রতিবেদনের শুরুতেই প্রশ্নটা রেখেছিলাম, দেশের ভবিষ্যৎ কি এবার রাজাকারদের হাতে? বাংলাদেশ জন্মের পর কখনো ভাবতে পেরেছে পাকিস্তানের স্বাধীনতা দিবসকে আজাদি দিবস হিসেবে পালন করার কথা? পাকিস্তান মানেই তো তাদের কাছে আতঙ্ক, আরেক ব্রিটিশ রাজ। বাংলাদেশের নব্য পাকিস্তানিরা কিভাবে পাগলের প্রলাপ বকে চলেছেন শুনুন তাহলে। আমরা যখন এই যে আমাদের ঔপনিবেশিকতা মুক্তির বিষয়টা আসছে, তখন তার কোনো দিবস নাই। খেয়াল করে দেখুন, আমেরিকার যে স্বাধীনতা দিবস গৌরবের সাথে আমরা পালন করলাম সংসদ ভবনের সামনে, একই স্বাধীনতা তো 1947 সালে আমাদেরও হলো। 14 আগস্ট কিন্তু সেই আমেরিকার ইকুইভ্যালেন্ট আমরা স্বাধীনতা পেয়েছি, আমাদেরটা কেন পালন করা হয় নাই? বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধ থেকে, পাকিস্তানের বিরুদ্ধে লড়ে। আর সেই পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করছে কিনা বাংলাদেশ। আপনাদের কখনো মনে হয় ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে লড়ে রাশিয়া দিবস পালন করবে? তবে একা এই ব্যক্তি নন, এরকম আরও আছেন যারা পাকিস্তানের স্বাধীনতা দিবসকে বাংলাদেশ দিবস হিসেবে দেখাতে মরিয়া, আর তার জন্য অদ্ভুত অদ্ভুত সব যুক্তি তুলে ধরছেন। পাকিস্তান দিবস বা পাকিস্তানের ঐতিহ্য, পাকিস্তানের কোনো লেগাসি বাংলাদেশের তরুণ প্রজন্মকে উদযাপন করতে দেওয়া হয় না, স্মরণ করতে দেওয়া হয় না। পাকিস্তান প্রতিষ্ঠার যে প্রস্তাব, এই প্রস্তাবটা দিছে একজন বাঙালি, সেই বাঙালি শেরে বাংলাকে ফজলুল হক। পাকিস্তানের কথা, পাকিস্তানের অর্জনের কথা সামনে নিয়ে আসতে চাই। শুধু উল্টোপাল্টা বকাই নয়, বাংলাদেশের শিক্ষিত সমাজের একাংশ একই কাজ করে চলেছেন। পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে একাধিক রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস আছে পূর্ব পাকিস্তানের। 1948 সালের 21শে মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের ওপর উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিয়েছিলেন জিন্না। বাঙালিদের ভাবাবেগের ওপর হামলা করে বুঝিয়ে দিয়েছিলেন রাষ্ট্রভাষা হিসেবে বাংলা বা বাঙালির কোনো গুরুত্বই নেই। জন্ম হয় ভাষা আন্দোলনের। সেই বাংলাদেশের ছবিটা আস্তে আস্তে বদলাতে শুরু করেছে। বাংলা ভাষা, বাঙালির আবেগ যেন আচমকা বাংলাদেশে বাক্সবন্দী হয়ে পড়েছে। 2024 সালে ঢাকার প্রেস ক্লাবে পালিত হয়েছে জিন্নার মৃত্যুবার্ষিকী। এবার পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন হলো ঢাকা প্রেস ক্লাবে। পাকিস্তানের প্রতি বাংলাদেশের দরদ যেন উথলে উঠছে। ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আয়ুব ভূঁইয়ার ভূমিকা বেশ রহস্যজনক। হাসিনা সরকারের পতনের পর 2024 সালে এই ভূঁইয়ার উপস্থিতিতে জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হয়েছিল ঢাকার প্রেস ক্লাবে, যদিও অন্য ব্যানারে। কিন্তু জিন্নার মৃত্যুবার্ষিকী পালনে একেবারে সামনের সারিতে ছিলেন এই ভূঁইয়া। এবার 14ই আগস্ট ক্লাব বাগানে প্যান্ডেল করে পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজন করা হয়েছিল। অদ্ভুত বিষয় হলো, প্রেস ক্লাবের সাধারণ সদস্যদের কিছুই জানানো হলো না। ক্লাব সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, ঢাকার পাকিস্তানি দূতাবাস থেকে অনুষ্ঠানের জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। ঢাকার পাকিস্তানের দূতাবাসে পাকিস্তান দিবস পালন হতেই পারে, তাই বলে ঢাকার প্রেস ক্লাবে? ক্লাব সদস্যরাই প্রশ্ন তুলছেন, বিদেশি কোনো রাষ্ট্রের অর্থে অনুষ্ঠানের আয়োজন করা হলে এর হিসেব কোথায়? ঢাকার প্রেস ক্লাব একটি ঐতিহাসিক প্রেস ক্লাব, যার সঙ্গে জড়িয়ে রয়েছে পাকিস্তানের নামও। তবে সুনাম নয়, বদনাম। তখন অবশ্য ছিল শাসক পাকিস্তান।
যে পাকিস্তান একসময় ঢাকার প্রেস ক্লাব ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল, আজ হঠাৎ এমন কি হলো? নিজের দেশের সাংবাদিকদের আত্মত্যাগের কথা ভুলে কেন পাকিস্তানের প্রেমে মশগুল ঢাকার প্রেস ক্লাব? 1971 সালের মার্চ মাসে পাকিস্তানি সামরিক শক্তির বিরুদ্ধে আন্দোলনের সময় বাঙালিদের মুক্তির পক্ষে তৎকালীন পূর্ব পাকিস্তানের সংবাদপত্রগুলি ছিল অত্যন্ত সোচ্চার। 1971 সালের 25শে মার্চ রাতে পূর্ব বাংলায় পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা শুরুর পর এবং বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে এক সপ্তাহের ব্যবধানে ঢাকার 3টি শীর্ষস্থানীয় দৈনিকের কার্যালয় ও ছাপাখানা পাকিস্তানি সেনাবাহিনীর মর্টারের আঘাতে ধ্বংস করে দেওয়া হয়। পত্রিকাগুলি হল দৈনিক ইত্তেফাক, সংবাদ এবং দ্য পিপল। কারণ এরা মুখ খুলত পাকি শাসনের বিরুদ্ধে। এটাই ছিল তাদের অপরাধ। ঢাকা প্রেস ক্লাবের একাংশ ধ্বংস করে দেওয়া হয় সেই সময়। পাকিস্তানি ষড়যন্ত্র আঁচ করতে পেরে 1971 সালের 23শে মার্চ পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়ন এক বৈঠকের আয়োজন করে এবং পাকিস্তানের সামরিক হুমকি উপেক্ষা করে বাংলাদেশের অভ্যুত্থানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানায়। পাকিস্তানি সরকারের সমর্থনে কোনো প্রকার সংবাদ প্রকাশের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। মুক্তিযুদ্ধ চলাকালে অনেক বাঙালি সাংবাদিককে শহীদ হতে হয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইত্তেফাকের সিরাজউদ্দিন হোসেন, পূর্বদেশের ANM গোলাম মোস্তফা, BBC নিজামুদ্দিন আহমেদ, সংবাদের শহীদুল্লাহ কায়সার, পাকিস্তানি প্রেস ইন্টারন্যাশনালের সৈয়দ নাজমুল হক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ও তার আগে সাংবাদিকরা যে ভূমিকা রেখেছিলেন সেই অধ্যায়ের পরিসর অনেক বড়। কিভাবে ঢাকার প্রেস ক্লাব ভুলে গেল এই পাকিস্তানের গুলিতেই মৃত্যু হয়েছিল তাদের নিজেদের সাংবাদিকদের? সব দেখে শুনে মনে হচ্ছে বাংলাদেশ আরও একবার পাক শাসনে যেতে চায়। ভারতের আধিপত্যবাদ অজুহাত মাত্র। আদতে ভারতের ঘাড়ে বন্দুক রেখে পাকিস্তানে মিলতে চায় বাংলাদেশ। ভারত বিরোধিতার নামে একভাবে পাকিস্তানকে সমর্থন ও নিজেদের পাকিস্তানের বন্ধু প্রমাণ করার মরিয়া চেষ্টা এই সাংবাদিক বিপ্লবীদের রক্তকে ফিকে করে দিচ্ছে। আর ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার কথা যদি বলি, তিনি একজন দক্ষ সাংবাদিক ঠিকই, কিন্তু তার আচরণ প্রশ্নের ঊর্ধ্বে নয়। 2024 জুলাই আন্দোলনের পর এই আইয়ুব ভূঁইয়ার নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে পাকিস্তানের গণমাধ্যম ও সরকারি প্রতিষ্ঠানের যোগাযোগ তৈরি হয়। হাসিনা সরকারের পতনের পর ক্ষমতাশালী হয়েছেন আইয়ুব। 2025 সালে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব খানের নেতৃত্বে 10 জনের একটি প্রতিনিধি দল পাকিস্তানে যায়। একবার এই আইয়ুব ভূঁইয়া বলেছিলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার স্বৈরাচারী সরকার গণমাধ্যমকে ভয়ানকভাবে ব্যবহার করছে। প্রকৃত সাংবাদিকতাকে গত 16 বছর ধরে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন, হাসিনার আমলে মুখ খোলেননি কেন আইয়ুব? তিনি তখনও গুরুত্বপূর্ণ পদে ছিলেন। যেমন 2020 সালে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে আইয়ুব ভূঁইয়া কমিটির 1 নম্বর সদস্য নির্বাচিত হন। পদ খোয়ানোর ভয় কি চুপ করেছিলেন? আজকে কোন পদের লোভে মুখ খুলছেন? সব মিলিয়ে বাংলাদেশের এক বিরল চিত্র উঠে আসছে। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।